হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম 16 বছর পর গল্পের 18 নম্বর পার্ট। তো বন্ধুরা, বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। পুলিশগুলোর কথা শুনে ওরা আজ করতে পারে এখানে আসল ঘটনা কি ঘটেছিল। আয়েশ বলল, ওহ নো, তার মানে স্যারকে গুলি করে দিয়েছে পুলিশ। অগ্নি বলল, এবার কি হবে? অন্যদিকে সুজনের মুখে হাসি ফুটে উঠেছে। তাই সে ল্যাপটপটা অন করে আদিকে কল দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত আদির ফোনটি স্পটে রয়ে যায়। তাই ফোনটা বাজতে বাজতে কেটে যায়। অনেকবার ট্রাই করেও কোনো কাজ হয় না। তাই সে ফোন করে অগ্নিকে এবং আয়েশকে, কিন্তু ওদেরও ফোনে পায় না। কিছুটা বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সুজন। কিন্তু তারও কপাল খারাপ, সে বিড়বিড় করতে করতে বের হচ্ছিল, আর তাই বিপরীত দিক থেকে আসা বিপদ সংকেতটা সে টের পায়নি। হয়ে যায় যা হওয়ার। ধাক্কার টাল সামলাতে না পারে সে নিচে পড়ে যায়। আর সুজন ওকে তোলার চেষ্টা তো দূরে থাক, ওর মুখের দিকে তাকিয়ে চোখ বড় করে ফেলে ভয়ে। সুজন বলল, যেখানে বাঘের ভয় সেখানে কেন সন্দেহ হয়? নিশি বলল, ইউ ইডিয়েট। বন্ধুরা, যারা আমার এই চ্যানেল বা গল্পে নতুন, তারা অবশ্যই একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, যেন পরবর্তী গল্পগুলো আপনাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, গল্পে ফিরে যাওয়া যাক। বলেই উঠে দাঁড়াতে যাবে, কিন্তু আচমকা পড়ে যাওয়ায় তার চোটটা একটু বেশি লাগে, আর সে আবারও ওমা বলে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। এবার আর সুজন চুপ করে থাকেনি, সে হাত বাড়িয়ে নিশিকে সাপোর্ট দেওয়ার জন্য এগুলো। নিশি বলে, নিশি ডোন্ট টাচ মি। সুজন বলল, ম্যাম আপনি তো উঠতেই পারছেন না। কথাটা বেশ তুতলাতে তুতলাতে বলে সুজন। নিশি বলল, আপনি চেয়েছেন তো এটাই, তাই না? যেন পড়ে যায়, আমার কোমরটা ভেঙে যাক, আমি পঙ্গু হয়ে থাকি, আর তারপর আর আমার বিয়ে হবে না। সুজন বলল, সি 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 ম্যাম, এগুলো কি বলছেন? আমি কেন আপনার ক্ষতি চাইবো? নিশি বলল, জাস্ট শাট আপ। সুজন বলল, ওকে। নিশি বলল, আপনি এই বাড়িতে কি করেন? নিজের বাড়ি নেই? সুজন একটু মন খারাপ করলো। নিশি বলল, শুনেন, কালকে চলে যাবেন এই বাড়ি থেকে, আমি যেন আর দ্বিতীয়বার আপনার মুখ না দেখি। সুজন বলল, ওকে। নিশি বলল, কি ওকে? সুজন বলল, আপনি যা বললেন তাই হবে। নিশি, হ্যাঁ হবে, কিন্তু এখন যদি নিচে গিয়ে কাউকে কিচ্ছু বলেছেন তো আমি আপনাকে জানে মেরে দেব। সুজন তার দিকে চোখ বড় বড় করে তাকালো। নিশি বলল, যদি বলেন তাহলে আপনার এই বাড়িতে থাকা আর হবে না। সুজন বলল, কি মেয়ে রে বাবা। কথাটা সুজন মনে মনেই বলল। নিশি বলল, ও হ্যালো, আমি কি বলেছি মাথায় ঢুকেছে তো? সুজন বলল, নিশি বলল, গুড। বলে নিশিতা চলে যায় আর সুজনের সামনে থেকে। সুজন হাবলার মতো দাঁড়িয়ে থাকে এখানে। সুজন বলল, দাঁড়া, আগে ক্যাশটা শেষ হোক, তারপর আমিও বুঝিয়ে দেব এই সুজন সরকারকে। আবারও বিড়বিড় করতে করতে নিচে চলে আসে সুজন। এদিকে আয়েশ আর অগ্নি চলে আসে পুলিশের মুখ থেকে শোনা হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে ওরা খুঁজতে থাকে আদিবের কেবিন। দুজন কাউকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না, যদি ধরা পড়ে যায় সে ভয়ে কি করবে কিছু বুঝতে পারছে না। অগ্নি বলল, নীরবদের ফোন দিয়ে জানানো উচিত। আয়েশ বলল, সাথে সিনিয়র স্যারকেও, তারপর যা করার প্ল্যান মাফিক করতে হবে। এই বলে আয়েশ ওর তার পকেট থেকে ফোনটা বের করে দেখে অনেকগুলো কল। ফোন সাইলেন্ট ছিল বলে শুনতে পায়নি। আয়েশ বলল, এই তো সুজন স্যারের নাম্বার, অনেকগুলো কল দিছে আমাকে। অগ্নি বলল, আমার ফোনেও স্যারের অনেকগুলো কল আসছে। আয়েশ বলল, ঘটনাটা সুজন স্যারকে আগে জানানো উচিত। বলে সে সুজনের নাম্বার ডায়াল করে। সুজন নিচে এসে দেখতে পায় সবাইকে, তারা কিছু নিয়ে আলোচনা করছে। সবাইকে বাড়িতে দেখে সে একটু অবাক হয়। কেউ আজ অফিসে যায়নি কেন? যাগে, এত কিছু ভেবে লাভ নেই। সুজনকে নিচে দেখে মা ওকে বলল, সুজন তুমি কি কফি খাবে? সুজন বলল, আন্টি, দিলে তো ভালোই হয়। মা বলল, বসো, আমি দিচ্ছি। সুজন সোফায় বসতে যাবে, এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। সুজন বলল, হ্যালো। আয়েশ বলল, হ্যালো স্যার, আমি আয়েশ বলছি। ফোন আসায় সুজনটা কিছুটা সাইডে চলে যায়। সুজন বলল, বলো, কি খবর? তোমাদের তখন থেকে আমি ট্রাই করছি। আয়েশ বলল, স্যার খবর ভালো নয়। সুজন বলল, কি? আয়েশ পুরো ঘটনা খুলে বলে সুজনের কাছে। কথাগুলো শুনে সুজন স্তব্ধ হয়ে যায়। সুজন বলল, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো? সুজনের চেঁচামেচি শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়, আর সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ওর দিকে, যার কোনো খেয়ালও ওর নেই। সুজন বলল, তোমরা থাকো, আমি এক্ষুনি আসছি। বলে ফোনটা কেটে সুজন দৌড়ে নিজের রুমে চলে যায়, আর বাকিরা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেউ ঘটনা আগাগোড়া কিছুই বুঝে উঠতে পারছে না। রুমে গিয়ে নিজের বাইকের চাবি আর হেলমেট নিয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসে সুজন। ও বেরোবে এমন সময় বাবা তার পথ আটকায়। বাবা বলে, দাঁড়াও, কি হয়েছে? তুমি পাগলের মতো ছুটছো কেন? সুজন বলল, আঙ্কেল, তুতলামি করে, সরি, রাজকে কেউ গুলি মেরে দিয়েছে। বাবা বলল, কি? বাড়ির সবাই অবাক হয়ে যায় কথাটা শুনে।
ভাইয়া বলল, বলছো কি এসব তুমি? সুজন বলল, ভাইয়া। রোহান বলল, কোথায় আছে এখন উনি? সুজন বলল, সিটি হসপিটালে। ভাইয়া বলল, দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। রোহান বলল, আমিও যাব। একে একে বাড়ির সবাই বলে ওঠে, সবাই যাবে। সুজন বলল, আপনারা আস্তে আস্তে চলে আসুন সিটি হসপিটালে, আমি গেলাম। কথাটা বলে সুজন আর এক মুহূর্ত দেরি করেনি সেখানে। সে বাইক ছুটিয়ে পৌঁছে যায় হাসপাতালের সামনে। এসে দেখে অগ্নিরা 4 জন আছে সেখানে দাঁড়িয়ে। সুজনকে ঢুকতে দেখে ওরা এগিয়ে আসে। অগ্নি বলে, স্যার এসেছেন? সুজন বলল, কোথায় আদি? রাতুল বলল, স্যার 3rd ফ্লোরে আছে। নীরব বলল, আমরা এখনো সামনে যাইনি স্যার, কেউ সন্দেহ করেনি আমাদের। সুজন বলল, গুড, তোমরা চলো আমার সাথে। বলে ওরা 5 জন লিফট দিয়ে 3rd ফ্লোরে চলে আসে। সুজন বলল, সবাই একসাথে থাকলে সমস্যা হতে পারে, এখানে পুলিশ ছাড়া আরও কেউ থাকতে পারে, সো তোমরা আলাদা ভাগ হয়ে যাও। এমন ব্যবহার করো যেন প্রত্যেকের আলাদা আলাদা পেশেন্ট আছে। ওকে ওকে স্যার। বলে ওরা 4 জন সরিয়ে যায় আলাদাভাবে, আর সুজন দৌড়ে চলে যায় আদির কেবিনের সামনে। সুজন কেবিনের সামনে এসে দেখে ইসি 2 জন লোকের সাথে কথা বলছে। কেবিনের সামনে মনে হয় পুলিশের লোক হবে। সুজন বলল, রাজ কেমন আছে? ইসি কথাটা শুনে ঘুরে দাঁড়ায় সুজনের মুখোমুখি। ইসিকে পুলিশের পোশাকে দেখে সুজন কিছুটা অবাকের অভিনয় করে। সুজন বলল, ম্যাম আপনি? ইসি বলল, এসে গেছেন বন্ধুকে বাঁচাতে? সুজন, রাজ কেমন আছে ম্যাম? একটু তুতলামি করে বলল কথাটা। ইসি বলল, সেটা ডক্টর বলতে পারবেন, তবে যদি বেঁচে যায় আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। সুজন বলল, মানে? এবার ইসির কথা শুনে সুজন কিছুটা অবাক হয়, কারণ সে ভাবতে পারেনি যে ইসি আদিকে সন্দেহ করে। ইসি বলল, মানেটা পরে জানতে পারবেন মিস্টার। সুজন বলল, আমার নাম মিস্টার নয়, আমার নাম সুজন সরকার। ইসি বলল, তবে বন্ধুর সাথে আপনার কি তো ফাঁস হবে মিস্টার সরকার? সুজন বলল, এ তো দেখি মাথা মোটা অফিসার। ওদের কথার মাঝখানে বাড়ির সবাই হাসপাতালে এসে উপস্থিত হয়ে যায়। কেবিন নাম্বার জেনে নিয়ে তাড়াতাড়ি করে সবাই চলে যায় কেবিনের সামনে। সবাইকে একসাথে আসতে দেখে সুজন বলে ওঠে, সুজন আপনারা এসে গেছেন। সুজনের মুখ অনুসরণ করে ইসি পিছনে ফিরে তাকায়। সে এতক্ষণ উল্টো দিকে মুখ ফিরিয়েছিল। বাবা বলল, রাজ কোথায়? এইটুকু বলে ইসিকে দেখে থমকে যায়। শুধু বাবা নয়, বাড়ির সবাই রীতিমতো শক খেয়ে যায় ইসিকে পুলিশের ইউনিফর্মে দেখে। নিশি বলল, আপি তুমি এখানে? মা বলল, ইসি তুই এখানে কেন? আঙ্কেল বলল, তুই পুলিশের পোশাক পরে আছিস কেন? সবাই একে একে প্রশ্ন করে চলছে। ইসি কিছু একটা বলার জন্য মুখ খুলবে, তার আগে একজন পুলিশ এসে ইসির হাতে একটা ফাইল ধরিয়ে দেয় আর বলে, ম্যাম এই নিন দেখুন। রাজদীপ বলে, কারো রেকর্ড আমাদের কাছে নেই। ইসি বলল, ছদ্মনাম ব্যবহার করছে হয়তো। নাম আর ইসির মুখে কথা শুনে সবাই আবারও অবাকের চরম সীমায় পৌঁছে যায়। খালামণি বলল, ইসি কি বলছিস এসব? খালামণির কথা শুনে সেই পুলিশ অফিসারটি সবার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। পুলিশ, আপনারা কারা? বাবা বলল, আমরা ওর বাড়ির লোক। পুলিশ বলল, ও আচ্ছা, উনি তো আমাদের আইপিএস অফিসার ঈশিতা জামান। আবারও সবাই আরেক ধাক্কা শক খায়। ভাইয়া বলল, উনি এসব কি বলছে ইসি? ইসি বলল, যা বলছে ঠিক বলছে। মা বলল, তার মানে তুই পুলিশের কাজ করিস? ইসি বলল, বাবা বলল, এটা আমাদের থেকে লুকিয়ে কেন রাখলি? ইসি বলার আগে পুলিশের লোকটি বলা শুরু করে তাদের টিম ওয়ার্ক সম্পর্কে আর ইসির কাজ সম্পর্কে। আঙ্কেল বলল, সবই বুঝলাম, কিন্তু তোরা রাজের পিছনে কেন লেগেছিস? আঙ্কেলের কথা শেষ করার আগেই একজন ডক্টর এসে উপস্থিত হন। এগিয়ে এলে ইসিও সামনে যায়। ইসি বলল, ডক্টর পেশেন্টের কি খবর? ডক্টর বলল, দেখুন বড্ড দেরি করে ফেলেছেন আপনারা। ডাক্তারের মুখে দেরি কথাটা শুনে এক মুহূর্তের জন্য সবাই কেমন যেন থমকে যায়। সুজন বলল, কি বলছেনটা কি আপনি ডক্টর? আপনার মাথা ঠিক আছে? ডক্টর বলল, দেখুন উত্তেজিত হবেন না, শান্ত হন এবং আমার কথাটা শুনেন। সুজন বলল, কি শুনবো আপনার কথা? কি শোনাতে এসেছেন? ইসি বলল, ডক্টর আপনি বলুন কি বলবেন। ডক্টর বলল, দেখুন মিস জামান, আপনারা আসতে একটু দেরি করে ফেলেছেন। এইটুকু কথা শেষ করে ডাক্তার আর কথা বলতে পারেনি। এর আগে রাতুল এগিয়ে এসে ডাক্তারের গলা চেপে ধরে। রাতুল বলল, এই ডক্টর কি বলছেন? আর কি করছেন আমাদের সাথে? রাতুলের এমন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যায়। ইসিও চিন্তিত হয়ে যায়, কোথায় যেন দেখেছে বলে মনে হয় এই ছেলেটাকে। তারপর হঠাৎ মনে পড়ে ওরা প্রিমিয়াম কোম্পানিতে একসঙ্গে জব করেছে। ভাবনা থেকে বেরিয়ে আবার সেদিকে ঘুরে তাকিয়ে লক্ষ্য করে শুধু রাতুল নয়, নীরব, আয়াস, অগ্নি, এই 3 জন আছে এখানে। ইসি বলল, বাহ বাহ, পুরো টিম এখানে উপস্থিত, অসাধারণ। কথাটা ইসি মনে মনে বলল। সুজন বলল, রাতুল পাগলামি করো না, শান্ত হও। আয়েশ বলল, রাতুল ওনাকে কথাটা শেষ করতে দে। কি করছিস? শান্ত হও প্লিজ। রাতুল এমন ভাবে ধরেছিল যে ডাক্তারবাবু আর একটু হলেই আক্কা পেয়ে যেত।
সবাই মিলে খুব জোরাজোরি করে রাতুলকে ছাড়িয়ে নেয় আর ডাক্তারও একটু হাফ ছেড়ে বাঁচে। রাতুলকে একটু সাইডে এনে নীরব ধমক দিয়ে বলে। নীরব বলল, কি করছিস তুই এটা? ওনাকে কথা বলার সুযোগ তো দিবি। এত মাথা গরম কেন তোর? রাতুল কেন কথা বলছে না, শুধু শুনছে নীরবে কথা। অন্যদিকে বাড়ির সবাই আর হাসপাতালের দর্শকরা ঘটনার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। তারা সবাই বোকার মতো তাকিয়ে দেখছে। সুজন বলল, ডক্টর সাহেব আপনি বলুন। ডক্টর বলল, আপনারা পুরো কথা না শুনে এত উত্তেজিত কেন হন বুঝতে পারছি না। কথাটা ডাক্তার হাঁপাতে হাঁপাতে বললেন। আয়েশ বলল, ডক্টর রাতুলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এখন আপনি বলুন। ডক্টর বলল, দেখুন আমি বলছি যে আপনারা আসতে অনেক দেরি করেছেন। সুজন বলল, এবার কিন্তু আপনি আমার মাথায় গরম করে দিচ্ছেন। ডক্টর বলল, কিছুটা ঘাবড়ে গিয়ে আমি বলছি, যদি আরো আগে নিয়ে আসতে পারতেন তাহলে হয়তো আমরা আশা দিতে পারতাম, তবে এখন সেটা পারছি না। ইসি বলল, মানে? ডক্টর বলল, মানে হলো রোগীর অবস্থা খুবই খারাপ, বাঁচার আশঙ্কা 5% এরকম, বাকি 95% আশা নেই। সবাই এখন নির্বাক, একমাত্র ইসি আর পুলিশটাই শুনে যাচ্ছে ডক্টরের কথা। ডক্টর বলল, দেখুন গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে, আর তার থেকে বড় কথা হলো গুলিটা সামান্য একটুর জন্য হাত টাচ করেনি। ইসি বলল, আপনি চেষ্টা করুন প্লিজ, ওর বেঁচে থাকা খুব দরকার।